গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো বুঝতেই পারছেন থাম্বনেল দেখে যে আজকে কি বিষয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, বেগুন গাছ। অ্যাকচুয়ালি বেগুন গাছ রিলেটেড প্রচুর ভিডিও আছে আমার চ্যানেলে। তো আজকে যে বিষয়টায় আলোচনা করব সেটা হচ্ছে একদমই বেগুন গাছের এ টু জেড পরিচর্যা বলতে পারেন। মানে একদম ছোট চারা নির্বাচন থেকে শুরু করে কি কি উপায় অবলম্বন করলে আমি যে আমার বাগানে এত প্রচুর পরিমাণে জৈবভাবে বেগুন উৎপাদন করতে পারছি, সেটা সবার পক্ষেই করা সম্ভব। তো চলুন আজকে সেই সব বিষয়ে আলোচনা করা যাক। তো চলুন আর দেরি না করে ডিটেলসে চলে যাওয়া যাক। চলুন। তো মূল ভিডিওয়ে যাওয়ার আগে ভাবলাম যে এই নাকচম্পা ফুলটা আমার বাগানে কিন্তু প্রথম ফুটলো। তো আপনার সাথে একটু শেয়ার করতে খুব ইচ্ছা করলো যে সকাল সকাল একটু ফুল দিয়েই না হয় ভিডিওটা আজকে শুরু করি। তো যাই হোক, দেখুন কি দুর্দান্ত লাগছে। তো চলুন এবার মূল প্রসঙ্গে ফিরে যাওয়া যাক। চলুন। তো আপনারা তো সবাই মোটামুটি আমার বাগানে বেগুন গাছগুলোর সাথে পরিচিত, মানে পূর্ব পরিচিত বলতে পারেন। তো যাই হোক, তবুও আর একবার দেখাই যে এই যে দেখুন, এখানে আমার একটা বেগুন গাছ রয়েছে এবং বেগুন গাছটা জাস্ট অবস্থা দেখুন, কত ব্রাঞ্চ ছেড়েছে। আর চারা সব ব্রাঞ্চে কিন্তু দেখুন ভরে ভরে কুড়ি আসছে। আর ভেরি রিসেন্টলি আপনারা দেখেছেন যে আমি কত বেগুন হারভেস্ট করেছি। তো সেই জন্যই এই রকম প্রচুর বেগুন হারভেস্ট করার পরও কিন্তু দেখুন গাছে কিন্তু কুড়িতে ভরে যাচ্ছে, প্রত্যেকটা ব্রাঞ্চে দেখুন কুড়িতে ভরে গেছে এবং আবার নতুন করে কিন্তু বেগুন ধরা শুরু হয়েছে। শুধু যে এই গাছটা তা না, দেখুন এই যে এর পাশে যে একটা আমার সবুজ রঙের যে বেগুনগুলো হয় সেই বেগুন গাছটা হয়েছে। অ্যাকচুয়ালি হাট থেকে যখন গাছের চারা কিনি তখন তো বুঝতে পারি না যে কখন কোনটা কোন ধরনের বেগুন দিচ্ছে, ওরা যেটা বলে আমি সেটাই আনি। তো তার মধ্যে থেকেই এই যে একটা বেগুনের বদলে সবুজ বেগুন বেরিয়ে গেছে। এবং তারপর দেখুন এই গাছটাও খুব বেশি কিন্তু পরিচর্যা আমি করিনি। এই গাছটা মানে খেয়ালই ছিল না যে এটা এখানে বসানো ছিল। তারপর আস্তে আস্তে সব গাছের পরিচর্যার সাথে সাথে ও খাবার পেয়ে দেখুন কি দুর্দান্ত হতে শুরু করেছে। তো যাই হোক, প্রথমেই যেটা বলবো চারা নির্বাচন। হাট থেকেই কিনুন আর যে কোনো নার্সারি থেকেই কিনুন না কেন, বেগুন গাছ কেনার সময় সবসময় দেখে নেবেন যে যেন হেলদি খুব সুন্দর গাছটা হয়। মানে গাছ কেনার সময় যদি দেখেন যে একটু মরা মরা টাইপের হয়ে আছে, সেই গাছগুলো কিন্তু নেবেন না, কারণ জেনারেলি সেই গাছগুলো বাঁচাতে কিন্তু একটু কষ্ট হয়। বাঁচে না সেটা বলবো না, কিন্তু যদিও বা বেঁচে যায় তারপর কিন্তু খুব হেলদি গাছ বা খুব ভালো ফলন কিন্তু সেই সব গাছ থেকে পাওয়াটা একটু কষ্টসাধ্য, কারণ যেহেতু আমরা ছাদ বাগানে জৈবভাবে কাজ করছি। তো এটা সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি বলেই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এবার যে কথাটা বলবো যে দেখুন এই যে এখানেও আমার আর একটা বেগুন গাছ রয়েছে এবং এখানেও আপনারা দেখেছেন যে এই 2-4 দিন আগেই আমি এখান থেকে কত বেগুন হারভেস্ট করেছি। এবং এই যে দেখুন আবার কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে ফুল আসছে এবং নতুন করে আবার কিন্তু বেগুন ধরবে। তো বর্ষাকালে বেগুন গাছের কি পরিচর্যা করতে হয় সে ডিটেলস ভিডিও তো আমার চ্যানেলে অলরেডি দেওয়াই আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, আর যারা দেখেছেন তারা তো জানেনই। এখন যেটা বলবো যে বেগুনের চারা যখন আপনারা বসাবেন তখন সেক্ষেত্রে মাটিটা যেটা রেডি করবেন, দেখুন বেগুন গাছের একটা মেন পয়েন্ট হচ্ছে বেগুন গাছ কিন্তু খুব খেতে ভালোবাসে। খাবারের চাহিদা পূরণ হলেই ও কিন্তু ফলনও খুব বেশি করে দেবে এবং গাছও খুব হেলদি থাকবে। তো যখন চারাটা আপনারা বসাবেন চেষ্টা করবেন একটু বড় জায়গায় বসাতে। হ্যাঁ, 9-10 ইঞ্চি টব বা গ্রো ব্যাগে বসালে যে হবে না সেটা একদমই না, হবে, কিন্তু সে তুলনায় গাছের হেলথ সেরকম হবে না বা ফলনও কিন্তু সেই মানে যে ধরনের ফলন আমরা চাইছি সেটা কিন্তু হবে না। আর একটা ব্যাপার হচ্ছে যেহেতু বেগুন গাছ দু ধরনের হয়, গরমের বেগুন আর শীতের বেগুন। তো সেক্ষেত্রে শীতের বেগুন গরমেও কিন্তু পাওয়া সম্ভব যদি একটু বড় জায়গায় সেটা থাকে। হ্যাঁ, ফলন হয়তো কম হবে কিন্তু হবে সারা বছর। বেগুন আর লঙ্কা গাছ এমনই যেটা বাগানে থাকলে কিন্তু এই সবজি কিন্তু সবসময় আপনারা বাগানে পেয়ে যাবেন, যেটা আপনাদের আর বাইরে থেকে কিনে খেতে হবে না। তো এই তো গেল জায়গা নির্বাচন।
তো এবার যেটা বলবো যে যখন বসাবেন তখন মাটি যেটা রেডি করবেন সেটা অবশ্যই চেষ্টা করবেন বেলে দোআঁশ মাটি যেন হয়। মানে মাটিটা যদি এঁটেল মাটি হয় তাহলে এই যে বাড়ি তৈরি করার যে লাল বালি থাকে না, সেই বালি একটু অ্যাড করে নেবেন। আর একটু কম্পোস্ট দেবেন, সেই কম্পোস্ট ভার্মি কম্পোস্ট হোক, গোবর সার হোক, বা পাতা পচা সার হোক, বা আপনি যদি কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট থেকে কম্পোস্ট রেডি করে রাখেন সেটা, যে কোনো একটা কম্পোস্ট মিক্সড করে নিয়ে গাছের চারাগুলো বসিয়ে দিন। এবার একটা ব্যাপার কি, বেগুন গাছ যেমন একদম জল খুব বেশি পছন্দ করে না, সেরকম যদি একদম মাটি শুকিয়ে যায় তাহলেও কিন্তু ও গাছে যা ফুল থাকবে সেগুলো ঝরিয়ে দেবে। তো চেষ্টা করবেন একটা ময়েশ্চার মাটি রেডি রাখতে, যে যাতে মাটিটা একটু ময়েশ্চার ভাবটা সবসময় থাকে। তো চারা রোপণের পর আবার নেক্সট খাবার কবে দেবেন? নেক্সট খাবার দেবেন মিনিমাম 20 থেকে 25 দিন পর। এবার সেই 20 থেকে 25 দিন পর বেগুন গাছে কি খাবার দেবেন? দেখুন, বেগুন গাছে আমি যেটা করে থাকি, আমি নিজে যে মিশ্র জৈব সারটা রেডি করে রাখি, আমি সেই খাবারটাই ওকে দিই। এবং এটা যেটা করি যে তাতে তো সব রকম উপাদানই দেয়া থাকে, তা সত্ত্বেও আমি একটু ওই খাবারটার সাথে অ্যাড করে দিই বায়ো পটাশ, একটু বেশি পরিমাণে। মানে ওর মধ্যে যেটা দেওয়া আছে সেটা তো আছে, তার সাথে এক্সট্রা করে একটু বায়ো পটাশ দিয়ে দিই। দিয়ে আমি খাবারটা চারিদিকে ছড়িয়ে দিই। ধরুন মোটামুটি 12 ইঞ্চি গ্রো ব্যাগের জন্য 1 থেকে 1.5 মুঠো মতো খাবারটা আমি দিই। আর যেহেতু এখানে আমার বড় বড় গ্রো ব্যাগে বসানো আছে, সেই জন্য এখানে একটু বেশি পরিমাণ দিতে হয়, 2 মুঠো মতো দিয়ে দিই। এবং এটা আমি মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যেই একবার করে খাবার দেওয়ার চেষ্টা করি। আর যেটা করি সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে আমি কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্টের উপর প্রচণ্ড ডিপেন্ড করি। তো সেই কারণেই আমি ওই বোতল কেটে বা কৌটোর ঢাকনা কৌটো ফুটো করে, যেগুলো আপনাদের সঙ্গে অলরেডি আমি অনেকবার শেয়ার করেছি, সেরকমভাবে সব জায়গাতেই কিন্তু দিয়ে রাখি। এবং বেগুন গাছে তো দিয়ে রাখি। এই যে দেখুন, এইখানে বেগুন গাছের পাশেও কিন্তু আমার এই যে এইভাবে দেওয়া রয়েছে। এবং এর মধ্যে মাছের আঁশ থেকে শুরু করে কলার খোসা, সবজির খোসা, চায়ের পাতা, এরকম সব কিছু কিন্তু আমি কন্টিনিউয়াস প্রসেসে দিতেই থাকি। তাহলে কি হচ্ছে, একটা প্রচণ্ড পুষ্টিকর খাবার ও কিন্তু সবসময় পেতে থাকছে, সেটা বর্ষাকালই হোক আর যে কোনো সিজনই হোক না কেন। এবং এই যে বললাম প্রথমেই যে বেগুন গাছ খুব খেতে ভালোবাসে, যত ওকে খাবার দেবেন ও তত খুশি থাকবে। তো যাই হোক, সেই কারণে যেহেতু জৈবভাবে আমরা বাগান করি, সেহেতু আমাদের তো অত টেনশনের থাকে না যে রাসায়নিক খাবার দিলে যেটা একটা বেশি কমের ব্যাপারটা থাকে। তো জৈব খাবার একটু বেশি হয়ে গেলে কোনো ক্ষতি নেই। আর যদি এইভাবে মানে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্টগুলো ইউজ করতে থাকেন তাহলে তো কোনো কথাই নেই। দেখতেই পাচ্ছেন যে বেগুন গাছ এই ইউজ করে কত হেলদি হচ্ছে এবং কি সুন্দর হচ্ছে। আমার বাগানের প্রত্যেকটা বেগুন গাছে কম বেশি ফলনও হচ্ছে, সেটা শীতেরই হোক আর গরমেরই হোক। এবং গাছের হেলথ দেখুন কত সুন্দর রয়েছে। তো এ তো গেল খাবার দাবারের ব্যাপার। এবার যেটা বলবো সেটা হচ্ছে যে দেখুন, যদি অনেক সময় আমরা যেটা লক্ষ্য করে দেখি যে বেগুন গাছেও প্রচুর ফুল আসছে কিন্তু ফুলগুলো ঝরে যাচ্ছে, থাকছে না। তার কারণ অন্য গাছের মতো বেগুন গাছেও কিন্তু পুরুষ ফুলের সংখ্যাই বেশি হয়, আর সেই কারণেই সেগুলো ঝরে যায়। তো সেক্ষেত্রে পুরুষ ফুলের সংখ্যা কমিয়ে যদি ফিমেল ফুল আনতে চান, তাহলে সেক্ষেত্রে মাসে অন্তত একবার করে যদি 1 লিটার জলে 1 ফোঁটা বুস্টার 2 অ্যাড করে ভালো করে স্প্রে করে দেন সারা গাছে, তো তাহলে কিন্তু তুলনামূলকভাবে ফিমেল ফুলের সংখ্যাও বেড়ে যাবে। এবং আর সাথে সাথে যেটা হবে, যে ফুলগুলো আপনার আসছে সেই ফুলগুলো কিন্তু গাছে স্টেও করবে বেশি পরিমাণে। তো এই ধরনের জিনিসগুলো যদি আমরা মনে রাখি তাহলেই কিন্তু ছাদ বাগানেও প্রচুর পরিমাণে বেগুন ফলানো সম্ভব। এইবার যে প্রসঙ্গে কথা বলবো সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার। যে ব্যাপারটা হচ্ছে, বেগুন গাছে যে প্রবলেমটা সবথেকে বেশি অ্যারাইজ করে সেটা হচ্ছে পোকার উপদ্রব। এই আপনি দেখে গেলেন গাছ খুব সুন্দর আছে, সতেজ রয়েছে, হঠাৎ করে এসে দেখবেন যে এই যে ডগাটা এটা হয়তো এরকম নুয়ে গেছে, নেতিয়ে পড়েছে। তো তার কারণ কি হয়, কিছু পোকা আছে সেগুলো একদম এর ভেতরে আস্তে আস্তে ঢুকে যেতে থাকে। এবং সেই মোমেন্টে যদি সেটাকে মানে থামানো না যায় তাহলে কিন্তু আস্তে আস্তে বেগুন গাছটা মারা যায়। কারণ ও পুরোটা ঢুকে ঢুকে আস্তে আস্তে এর কাণ্ড থেকে সমস্ত রস খেয়ে নেয় এবং গাছটাকে মেরে ফেলে। তো সেক্ষেত্রে যেটা আমি করে থাকি, দেখুন আমার গাছে কিন্তু অনেক জায়গাতেই এরকম প্রবলেম হয়।
তো সেক্ষেত্রে আমি সঙ্গে সঙ্গে যে কাজটা করি, আমি সেই জায়গাটাকে কিন্তু কেটে বাদ দিয়ে দিই, সঙ্গে সঙ্গে সেই জায়গাটা কেটে ফেলি। এবং এই কেটে ফেললে কি হচ্ছে, কেটে ফেলার সাথে সাথেই সেখানে আমি একটু ফাঙ্গিসাইড দিয়ে দিই। আর যদি বা ফাঙ্গিসাইড না থাকে তাহলে সেখানে একটু ছাই দিয়ে দিই অথবা হলুদের গুঁড়ো দিয়ে দিই। এইভাবে আমি কিন্তু সবসময় করি, কারণ যেই মুহূর্তে সেই জায়গাটা নেতিয়ে গেছে তার থেকে একটু বেশি নিচের দিক করে সেই জায়গাটা কেটে ফেলি এবং কেটে সেটাকে কিন্তু দূরে কোথাও ফেলে দিই। তাহলে পোকার আক্রমণটা কিন্তু আর রিপিট হয় না। তো এই রকমভাবে কিন্তু করলে কি হচ্ছে, ব্রাঞ্চের সংখ্যাও বেড়ে যাবে সাইড থেকে আবার, আর গাছটাও কিন্তু অনেকটা প্রোটেক্ট করা সম্ভব হবে। তো এইভাবে যদি প্রোটেকশনটা দিই, পোকার হাত থেকে বেগুন গাছকে কিছুটা রক্ষা করা যায়। আর যেটা করতে হবে সেটা হচ্ছে, বেগুন গাছে কিন্তু মিনিমাম 7 দিন, ম্যাক্সিমাম 10 দিনের ব্যবধানে কিন্তু কীটনাশক ইউজ করতেই হবে, তাতে পোকার আক্রমণ হোক আর না হোক। তার কারণ দেখুন, যেহেতু পোকার আক্রমণের সম্ভাবনাটা এই গাছে বেশি, তো এই কাজটা আমাদের করেই যেতে হবে। আর যেহেতু আমি জৈবভাবে বাগান করি, তো আমি সম্পূর্ণ জৈব কীটনাশকই ইউজ করে থাকি। তো নিম তেল বলুন, কাকা বলুন, বা ওই যে ঘরোয়া কীটনাশকগুলো আমি অলরেডি রেডি করে রাখি, সেই ধরনের কীটনাশক আমি কি করি, 7 দিনের ব্যবধানেই ইউজ করে থাকি। 10 দিনও কিন্তু বেগুন গাছের ক্ষেত্রে সেটা করি না, এবং করি না বলেই আমার গাছগুলো কিন্তু এতটাই ঠিকঠাক আছে। আর ফাঙ্গিসাইড তো সেই অ্যাজ ইউজুয়াল 15 দিন অন্তর দিলেই যথেষ্ট। তো এইভাবে যদি ছোট ছোট পরিচর্যাগুলো আমরা করতে থাকি, তাহলে কিন্তু আমাদের বাগানেও এরকম সুন্দরভাবে বেগুন গাছ করা সম্ভব এবং প্রচুর পরিমাণে বেগুন উৎপাদন করাও সম্ভব। তো যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।